নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এসে উপস্থিত হয়েছি অ্যালার্জি অ্যান্ড অ্যাজমা রিসার্চ সেন্টারে। আমি জানি যে আমার দর্শক বন্ধুদের অনেকেরই অ্যালার্জি নিয়ে বহুবিধ প্রশ্ন রয়েছে। অ্যালার্জি কি সারে, অ্যালার্জির চিকিৎসা কি, এগুলির যেমন প্রশ্ন রয়েছে, তার পাশাপাশি অনেক দর্শক বন্ধুর মনে একটা প্রশ্ন হয়েছে যে আমি যে অ্যালার্জি বা আমার যে কোনো নির্দিষ্ট কিছুতে অ্যালার্জি হয়, সেটা আমি বুঝবো কি করে? কারণ আমরা জানি যে অ্যালার্জি যদি আমরা বুঝতে না পারি কি থেকে আমার অ্যালার্জি হচ্ছে, তাহলে কিন্তু তার যে ফলটা সেটা কিন্তু খুব চিন্তার কারণ হয়ে যায়। তাই এই প্রশ্নটাও আজকের দিনে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সমস্ত বিষয় নিয়ে কথা বলতে আজকে আমরা আমাদের মধ্যে যাকে পেয়েছি, তিনি হচ্ছেন অ্যালার্জি অ্যান্ড ইমিউনোলজি প্রফেসর ডক্টর শৈবাল মৈত্র। নমস্কার স্যার, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে আপনাকে স্বাগত জানাবো। প্রথমেই দর্শক বন্ধুদের, আপনার এর আগের যে অনুষ্ঠান আমাদের সঙ্গে হয়েছিল সেখানে প্রচুর মানুষের প্রচুর প্রশ্ন এসেছে, আর সেই প্রশ্নের ভিত্তি করে আমরা আবার পুনরায় আপনার কাছে এলাম। তো স্যার, যে প্রশ্নগুলো এসছে সেই প্রশ্নগুলোর মধ্যে যেটা মূল প্রশ্ন, দর্শক বন্ধুরা বলছেন যে আমার যে অ্যালার্জি আছে, আমি যে অ্যালার্জিক, সেটা আমি বুঝবো কি করে? আমরা দেখতে পাই অনেক সময় পেশেন্ট যারা আসে তো হয়তো একটা সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশন নিয়ে নেয়, কোনো খাবারের থেকেই হোক, কোনো ওষুধের থেকেই হোক। তো এটা সবসময় বলে আমার তো কোনোদিন অ্যালার্জি ছিল না, আমার হঠাৎ এটা হলো। অ্যালার্জি এমন একটা হচ্ছে ডিজিজ যেটা সমস্ত অর্গানকে, যে কোনো অর্গানকে এফেক্ট করতে পারে এবং হচ্ছে সেটার বিভিন্ন ম্যানিফেস্টেশন হয়। তাহলে আমরা কি আগের থেকে ধরতে পারবো না কার মধ্যে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা আছে? আমরা পারবো। সেটা কিভাবে করা হয়, যেটা বাংলাদেশেও যেটা করা হয় সেটা হচ্ছে, যদি কোনো পেশেন্ট জানতে চায় আমাদের অ্যালার্জি আছে কিনা, তার মধ্যে সবচেয়ে থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ক্লিনিক্যাল হিস্ট্রি। প্রথমে আমরা হচ্ছে জানতে চাই তার পরিবারের কারো অ্যালার্জিক অসুখ আছে কিনা, কোনো ধরনের, তার বাবা মা, ঠাকুমা ঠাকুরদা, দাদু দিদিমা কোনো অ্যালার্জি অসুখ আছে কিনা, বা তার ভাই বোন তাদের মধ্যে অ্যালার্জির কোনো সমস্যা আছে কিনা। যদি হচ্ছে তার বাবা মার মধ্যে অ্যালার্জির কোনো অসুখ থেকে থাকে, তাহলে সেই ব্যক্তির মধ্যে কিন্তু যে কোনো অ্যালার্জিক ডিজিজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কোনো কোনো ক্ষেত্রে সেইটা হচ্ছে 50 বা 60% বেশি নর্মাল অন্য মানুষের থেকে। তো সেটা এক নম্বর। সেকেন্ড হচ্ছে, যেটা আমরা হচ্ছে জানতে চাই, যে তার ছোটবেলায় যখন তার 1 বছর বা 2 বছর বয়সে তার কোনো হচ্ছে স্কিনের কোনো হচ্ছে অ্যালার্জি কন্ডিশন, লাইক হচ্ছে অ্যাটোপিক ডার্মাটাইটিস, বা কোনো দুধের থেকে অ্যালার্জি, মানে কাউ মিল্ক অ্যালার্জি, বা কোনো ফুড অ্যালার্জি তার ছিল কিনা। তার মানে সেটা যদি থাকে, তার মানে সেই ব্যক্তি কিন্তু অলরেডি অ্যালার্জিক। হয়তো তার সিমটমগুলো এখন কমে গেছে, কিন্তু তার ভেতরে কিন্তু অ্যালার্জি টেন্ডেন্সিটা আছে। এর সঙ্গে যেটা আমরা হচ্ছে দেখি যে তার ছোটবেলায় ঘন ঘন সর্দি কাশি হচ্ছিল কিনা, চট করে ঠান্ডা লেগে যাচ্ছিল কিনা, তখন আমরা হচ্ছে ভাবি যে তার মধ্যে কিন্তু অ্যালার্জিক অ্যাজমা হওয়ার চান্সেস বেশি। অনেক ক্ষেত্রে আমরা একটা হচ্ছে স্কোরিং করি, মডিফাইড অ্যাজমা প্রেডিক্টিভ ইন্ডেক্স করে দেখা হয় বাচ্চাদের মধ্যে পরবর্তী সময় তার মধ্যে অ্যাজমা হওয়ার চান্স আছে কিনা। তো এই ধরনের হিস্ট্রিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যাদের মধ্যে ধরনের হিস্ট্রি থাকে তাদের মধ্যে কিন্তু ধরে নেওয়া হয় তার মধ্যে অ্যালার্জির সম্ভাবনাটা আছে। আরেকটা, এটা অনেক সময় হচ্ছে কারো কোনো কিছুতে হঠাৎ করে একটু হচ্ছে চুলকানি র্যাশ বেরোবে, সেটা খুবই হচ্ছে এত সামান্য হয় যে সবাই আমরা মোস্টলি সেটাকে নেগলেক্ট করি। কিন্তু এই অল্প হচ্ছে সিমটম গুলো কিন্তু এটাই দেখায় যে তার ভেতরে কিন্তু অ্যালার্জির সমস্যা আছে, এবং সেটা পরবর্তী সময়ে যে কোনো সময় একটা বড় আকার ধারণ করতে পারে। হয়তো সেই সময় তাকে হসপিটালাইজ হতে হচ্ছে। তো যখন কোনো চিকিৎসক তার কোনো পেশেন্টের মধ্যে অ্যালার্জি হওয়ার সম্ভাবনাকে হচ্ছে যদি ইভ্যালুয়েট করে, সে তখন এই সমস্ত হিস্ট্রিগুলো নেয়। এছাড়া আরো কিছু হিস্ট্রি থাকে, মানে এখন আমরা দেখি সিজারিয়ান বাচ্চাদের মধ্যে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা বেশি, তাদের মধ্যে অ্যাডিকুয়েট ব্রেস্ট ফিডিং হয় না তাদের মধ্যে বেশি, যেসব হচ্ছে বাচ্চাদের হচ্ছে খুব বেশি ক্লিন এনভায়রনমেন্টে রাখা হয়, যেমন ফ্ল্যাটে শহরের মধ্যে, তাদের মধ্যে বেশি হয়।
তারপরে হচ্ছে যেখানে অনেক সময় আমরা দেখি যদি বাড়িতে বিড়াল আছে বা কিছু পেটস, তাদের মধ্যে অনেক সময় বেশি দেখা যায় এক্সেসিভ ক্লিনলিনেস, যেখানে খুবই বেশি মানে পরিষ্কার পরিচ্ছন্ন, সেখানে কিন্তু অ্যালার্জির সম্ভাবনাটা বেড়ে যায়। তারপরে আমরা দেখি যে হচ্ছে খাওয়া দাওয়ার মধ্যে লাইফস্টাইল, বাচ্চাদের মধ্যে ফাস্ট ফুড এত বেশি, এসবের থেকেও কিন্তু অ্যালার্জি টেন্ডেন্সিস গুলো বাড়ে। তারপরে যাদেরকে দিয়ে বাচ্চাদের প্রতিদিন সাবান দিয়ে স্নান করানো হচ্ছে, খুব শ্যাম্পু দেওয়া হচ্ছে, তাদের মধ্যেও স্কিন মাইক্রোবায়োটাটা চেঞ্জ হয়, অ্যালার্জি ডিজিজ টেন্ডেন্সি গুলো বাড়ে। প্লাস এখন অনেক আমরা দেখতে পাচ্ছি এভিডেন্স আসছে যে স্ক্রিন টাইম দিয়ে বাচ্চা খুব বেশি, প্রচুর মোবাইল দেখে দেখে যাচ্ছে, কম্পিউটার টিভি এসব করছে, তাদের মধ্যে অ্যালার্জি ডিজিজ গুলো বাড়ে। তো ন্যাচারালি হচ্ছে এই সমস্ত হিস্ট্রিটা ইজ ভেরি ইম্পর্টেন্ট কারোর মধ্যে যে কোনো অ্যালার্জিক ডিজিজ হওয়ার টেন্ডেন্সিটা ধরার জন্য। এইটা কিন্তু হিস্ট্রি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি কারোর মধ্যে এই ধরনের হিস্ট্রি থেকে থাকে, তাতে কিন্তু ডাক্তার নির্ধারণ করতে পারে যে এই মানুষটির মধ্যে যে কোনো অ্যালার্জিক ডিজিজ হওয়ার চান্সেস বেশি। তারপরে কিছু টেস্ট করা হয়, সেই টেস্টগুলো যাকে আমরা অ্যালার্জি টেস্ট বলি, স্কিন প্রিক টেস্ট। স্কিন প্রিক টেস্টে কিন্তু এটা বোঝায় না যে এটা অ্যালার্জি, শুধু এটাই বোঝায় যে পার্টিকুলার হচ্ছে সাবস্টেন্সের এগেনস্টে বডিতে আইজিই নামে একটি অ্যান্টিবডি তৈরি হয়ে আছে। তার মানে এই নয় যে সেটা অ্যালার্জি কজ করছে, তো তার মানে এই যে সেটা ভবিষ্যতে কিন্তু অ্যালার্জি কজ করতে পারে। তো ন্যাচারালি আমরা হচ্ছে যে কিছু হচ্ছে কমন এরো অ্যালার্জেন, যেমন হাউস ডাস্ট, মাইট, তারপরে কোনো ফাঙ্গাল স্পোর্টস বা কোনো হচ্ছে অন্য পোলেন গ্রেনস, এসবের টেস্টিং করতে পারি। অনেক সময় কিছু আমরা ফুড আইটেমসও টেস্ট করতে পারি। তো টেস্টিংটা কিন্তু হচ্ছে সেই পেশেন্টের সিমটমের উপরে নির্ধারণ করে, আর হচ্ছে এমনি সেই পেশেন্টের টেস্টিং এর হলে পজিটিভিটি ভ্যালু খুব লো থাকে। তো এই সমস্ত সমস্যা থেকে আমাদের ধরা হয় যে এই পেশেন্টের মধ্যে অ্যালার্জি হওয়ার চান্সেস খুব বেশি। তখন তাদের মধ্যে সেভাবে হচ্ছে লাইফস্টাইল হচ্ছে চেঞ্জেস এর নিয়ম কানুন, ভ্যাকসিনেশনস, অন্য সবকিছু প্রিভেন্টিভ হচ্ছে যে মেথডস গুলো আছে তার সঙ্গে আলোচনা করে তাকে বলা হয়। অ্যালার্জির প্রেজেন্টেশন অর্থাৎ কি কি সমস্যা বা কি কি লক্ষণ নিয়ে আপনার কাছে তারা আসে? দেখুন, অ্যালার্জি তো আমরা বলি এটা হচ্ছে একটা মেকানিজম, যেটা আন্ডারলাইন মেকানিজম, যেটা বিভিন্ন অর্গানকে এফেক্ট করতে পারে এবং তার ম্যানিফেস্টেশনটা সেই অর্গানের ভিত্তিতে হয়। যদি তার শ্বাসনালীর মধ্যে প্রদাহ, অ্যালার্জিক প্রদাহ হয়, তাহলে সে সর্দি, হাঁচি, নাক দিয়ে জল জল পড়া, নাক বন্ধ হয়ে যাওয়া, যেটাকে আমরা অ্যালার্জিক রাইনাইটিস বলি, সেটা হতে পারে। সাইনাস গুলো যদি ইনভলভ হয়ে থাকে তাহলে মাথা যন্ত্রণা করা, মাথা ভার হয়ে থাকা, চোখ ভার হয়ে থাকা, তারপরে গন্ধ না পাওয়া, এটাকে আমরা হচ্ছে সাইনোসাইটিস বলি, সেটা হতে পারে। চোখ ইনভলভ হলে সেটা চোখ লাল হয়ে যাওয়া, চোখ চুলকানো, চোখ দিয়ে জল পড়া, অ্যালার্জিক কনজাংটিভাইটিস হতে পারে। শ্বাসনালীকে ইনভলভ করলে হচ্ছে শ্বাসকষ্ট, সাঁই আওয়াজ করা, হচ্ছে বুকটা চেপে চেপে আসা, কাশি, রাত্রে বাচ্চারা একটু সমস্ত অ্যালার্জিক অ্যাজমার লক্ষণ, সেটা হতে পারে। স্কিনের মধ্যে হলে সেটা হচ্ছে স্কিনে র্যাশ হতে পারে, যেটাকে আমরা হচ্ছে ডার্মাটাইটিস বলি, র্যাশ হতে পারে। যদি দেখা দেখা যায় যে হচ্ছে তার হচ্ছে কোনো ফুড অ্যালার্জি, খাওয়াতে কোনো পেটে অ্যালার্জি হচ্ছে, তার ডায়রিয়া বা তার হচ্ছে বমি বা পেটে ব্যথা, এই সমস্ত সিমটমস গুলো হতে পারে। এছাড়া হচ্ছে যদি আমরা হচ্ছে দেখি তার মাল্টি সিস্টেম ইনভলভ হয়ে গেল হঠাৎ করে, পেশেন্টের হঠাৎ হচ্ছে র্যাশ বেরোনোর সঙ্গে সঙ্গে ব্লাড প্রেশার ফল করে যেতে পারে, পেশেন্টের শ্বাসকষ্ট হতে পারে, কোল্যাপস করতে পারে, যেটাকে আমরা অ্যানাফাইল্যাক্সিস বলি, এটা একটা সিভিয়ার অ্যালার্জিক রিঅ্যাকশন। তো এই সমস্ত যে কোনো ধরনের এই সিমটমস আমরা অ্যালার্জির ক্ষেত্রে আমরা দেখতে পারি। একটা মানুষের মধ্যে যে কোনো একটা সিমটম হতে পারে, বা অনেকগুলো অর্গান ইনভলভ হয়ে গিয়ে অনেকগুলো সিমটম একসঙ্গেও হতে পারে, বা একসময় একটা সিমটম আরেক সময় একটা সিমটম, সেটাও হতে দেখা যেতে পারে। অ্যালার্জির এই প্রেজেন্টেশন গুলো আমরা বুঝলাম, কিন্তু এর যে বিপজ্জনক দিকটা, মানে আমরা যদি না জানি যে আমার এইগুলোতে অ্যালার্জি আছে, যদি আমি ভুলবশত সেটা করে ফেলি, তাহলে শুধুমাত্র এই এই যে সমস্যাগুলো, যে মানে বাইরে থেকে যেগুলো দেখা যাচ্ছে সেগুলোর পাশাপাশি আর কি বিপজ্জনক হতে পারে? এবং সবসময় আমরা দেখি যে অ্যালার্জিটা যে কোনো সময় একটা বড় আকার ধারণ করতে পারে। তার মধ্যে সবচেয়ে থেকে যেই অসুখটাকে আমরা সবাই ভয় পাই, সেটাকে বলা হয় অ্যানাফাইল্যাক্সিস। অ্যানাফাইল্যাক্সিস মানে হঠাৎ করে অ্যালার্জিটা
এত বেশি বেড়ে গেল অ্যালার্জিক ডিজিজটা যে পেশেন্ট হচ্ছে কোল্যাপস হয়ে পেশেন্ট মারাও যেতে পারে। তো সেটা কাদের মধ্যে হওয়ার চান্স বেশি থাকে? ধরুন কারোর মধ্যে অ্যাজমা আছে, সেটা আনকন্ট্রোল অ্যাজমা, ডেফিনেটলি তার মধ্যে সে অ্যানাফিল্যাক্সিস হওয়ার চান্স বেশি থাকে। যদি কারোর মধ্যে কোনো হচ্ছে খাবারের থেকে কোনো অ্যালার্জি হয়েছিল, পরবর্তী সময় সে খাবারের থেকে কিন্তু অ্যালার্জিটা যেটা অ্যানাফিল্যাক্সিসের দিকে টান দিতে পারে, ফুড ইনডিউস অ্যানাফিল্যাক্সিস যেটা আমরা বলি। মোস্ট কমন যে ফুড আইটেমস গুলো এর মধ্যে হয় সেটা হচ্ছে যেমন গরুর দুধ হতে পারে, ডিম হতে পারে, সয়াবিন হতে পারে, তারপরে চিংড়ি মাছ হতে পারে, সেটা হচ্ছে আপনার আটার থেকে হতে পারে, বা হচ্ছে সেটা এখন তো তিল তেলের থেকেও হচ্ছে হচ্ছে অ্যালার্জি হয়, সেটা তিল তেলের থেকেও হতে পারে, মাছের থেকেও হতে পারে, যেগুলো যে হচ্ছে ফ্রেশ ওয়াটার ফিশ যেগুলো সেগুলো থেকেও হতে পারে। এগুলো হচ্ছে কমন হচ্ছে হচ্ছে অ্যালার্জি করে এই ফুড আইটেমস গুলো। ফুড আইটেমসও হতে পারে, তবে এগুলো ওয়ার্ল্ড ওয়াইড কমন করে। এছাড়া মেডিসিন তো যে কোনো ওষুধে অ্যালার্জি হতেই পারে, তার মধ্যে সবচেয়ে থেকে কমনলি আমরা দেখতে পাই ব্যথার ওষুধে এবং অ্যান্টিবায়োটিক্সে। এবং ব্যথার ওষুধ অ্যান্টিবায়োটিক্সে আমরা খুব কমনলি হচ্ছে অ্যালার্জি কন্ডিশনগুলো দেখতে পাই, খুব সিভিয়ার হয় সেগুলো। অনেক ক্ষেত্রে সে পেশেন্টকে হসপিটালাইজ করতে হয়, পেশেন্টের একটা সিভিয়ার রিয়াকশন হতে পারে যে পেশেন্টের পুরো হচ্ছে চামড়াগুলো উঠে গেল, ওয়ান পেশেন্টের মতো, যেটাকে আমরা বলি যে সিভিয়ার কিউটেনিয়াস অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন বা স্টিভেন জনসন সিনড্রোম আমরা বলি। তো পেশেন্টের মধ্যে হচ্ছে ওষুধ খাওয়ার পরে যে অজ্ঞান হয়ে গেল, অ্যানাফিল্যাক্সিস হয়ে গেল, সেটাও আমরা হচ্ছে দেখতে পাই। এখন প্রয়োজন হচ্ছে যখনই কোনো মানুষের মধ্যে যে কোনো অ্যালার্জিক কন্ডিশন আছে তাকে ইভ্যালুয়েট করা এবং এটা রিস্ক স্ট্র্যাটিফিকেশন করা, যে হচ্ছে তার মধ্যে সিভিয়ার অ্যালার্জিক কন্ডিশন বা টেন্ডেন্সি থেকে যাওয়ার সম্ভাবনাটা কত। আমরা সেখানে কয়েকটা জিনিস ধরে চলি। এখানে আমরা দেখি যে হচ্ছে ফলো আপ করে দেখা পেশেন্টের অ্যালার্জিটা কোন দিকে এগোচ্ছে, আমরা সেটাকে বলি ক্লিনিক্যাল প্রোগ্রেশন, মানে যে কোনো অসুখগুলো একটা পর একটা অর্গান ইনভলভ করছে কিনা। আর আন্ডারলাইং ইমিউনোলজিক্যাল প্রোগ্রেশন, মানে হচ্ছে প্রথমে হয়তো 3-4টে আইটেমে হচ্ছে পজিটিভ এলো স্কিন টেস্ট, দেখা গেল 6 মাস পরে সেই 3-4টে আইটেমটা বেড়ে হচ্ছে 7-8টা আইটেম হয়ে গেল। তার মানে এটা বুঝতে হয় যে এই মানুষটির মধ্যে কিন্তু অ্যালার্জিটা ভেতরে ভেতরে আস্তে আস্তে বাড়ছে, একদিন হঠাৎ দুম করে তো অজান্তেই সেটা সিভিয়ার একটা আকার হচ্ছে নিয়ে নিতে পারে। তো এই ইনিশিয়াল রিস্ক স্ট্র্যাটিফিকেশন অ্যান্ড হচ্ছে ফলো আপ, এটা খুবই প্রয়োজন এবং সেটা কিন্তু অনেক হচ্ছে বড় অ্যালার্জিক সমস্যা থেকে বাঁচাতে পারে। আমাদের দেশে এখনো হচ্ছে ফুড অ্যালার্জি বা এই ধরনের অ্যালার্জির হচ্ছে প্রকোপটা অনেক কম, কিন্তু আগামী দিনে কিন্তু সেটা বাড়তে চলেছে। এবং আমরা বলি যে সিঙ্গাপুর বা অস্ট্রেলিয়া ফুড অ্যালার্জি অনেক বেশি, আমাদের দেশে এখনো সেটা বাড়েনি, কিন্তু আগামী দিনে আগামী আর 10 বছরের মধ্যেই ফুড অ্যালার্জি খুব একটা বড় আকার নিয়ে নেবে। এখন আমাদের দেশে অবশ্য নেজোব্রঙ্কিয়াল অ্যালার্জি মানে শ্বাসনালীর হচ্ছে অ্যালার্জিটা অনেক বেশি, অ্যাজমা বা হচ্ছে অ্যালার্জি রাইনাইটিসটা অনেক বেশি, ফুড অ্যালার্জিটাও কিন্তু আস্তে আস্তে বাড়ছে। এই জন্য এই রিস্ক স্ট্র্যাটিফিকেশন করা এবং হচ্ছে ফলো আপে রাখা এবং তাকে টাইম টু টাইম অ্যাডভাইস দেওয়া এবং যাদের অ্যানাফাইল্যাক্সিসের চান্সেস আছে তাদেরকে এমন কিছু ওষুধ দিয়ে দেওয়া যে নিজেকে প্রোটেক্ট করতে পারে। যদিও আমাদের দেশে এখনো একদম অটো ইনজেক্টর এখনো হচ্ছে অ্যাভেলেবেল হয়নি, হয়তো সেটা খুব শীঘ্রই সেটা হচ্ছে চলে আসবে। দ্যাট ইজ দ্য অনলি মেইন ট্রিটমেন্ট ফর অ্যানাফিল্যাক্সিস, অ্যাড্রিনালিন। তো সেটা হচ্ছে এসে গেলে আরো বেশি সুবিধা হবে। আমরা স্ট্র্যাটিফাই করে পেশেন্টের হাতে আমরা ইঞ্জেকশন দিতে পারি, যে হচ্ছে রাস্তাঘাটে যে কোনো জায়গায় যখন সমস্যা সে নিজেকে ইমিডিয়েটলি ইঞ্জেকশনটা ইনজেক্ট করতে পারে, নিজেকে বাঁচাতে পারে। তারপরে হচ্ছে সে হচ্ছে কোনো হচ্ছে চিকিৎসকের কাছে যাবে। রাতের খাবার আমরা সবাই জানি। আপনার ক্লিনিকে যখন আসছিলাম তখন আমি দেখলাম যে স্পেশালি ওই 4টে খাবারের ছবি রয়েছে। আমি সেই প্রসঙ্গেই আসবো আপনার কাছে, যে ডিম, চিংড়ি মাছ, বেগুন এবং কাঁকড়া, এগুলো নিয়ে অনেকের ধারণা আছে যে এগুলো খেলেই নাকি অ্যালার্জি হয়। কিন্তু আমার প্রশ্ন এটা যে যাদের বিভিন্ন বিষয়ের কথা আপনি বললেন, অ্যালার্জিতে অনেক কারণ থাকতে পারে অনেকের অ্যালার্জির, এগুলো যদি অ্যালার্জি কাউকে কি বাড়িয়ে দেয়, এই যে ডিম, চিংড়ি মাছ, কাঁকড়া বা যেটা আমি বললাম? না না, সেরকম নয় যে বাড়িয়ে দেয়, তো কিন্তু এইগুলোর থেকে হচ্ছে অ্যালার্জি হওয়ার চান্স বেশি থাকে, ঠিক আছে?
সেটার মধ্যে হচ্ছে যে ডিম, চিংড়ি মাছ, কাঁকড়া এইসবের থেকে কিন্তু অ্যালার্জি হওয়ার মানে এগুলো কমন অ্যালার্জেনিক ফুড আইটেমস এর মধ্যে পড়ে। তার মানে এই নয় যে হচ্ছে এটা অন্য অ্যালার্জিকে বাড়িয়ে দেবে। তো এই জন্য হচ্ছে সেটা যাদের মধ্যে হয় তার মানে এগুলো হওয়ার চান্সেস বেশি। তো সেইটাই হচ্ছে এটা বাড়ায় না অবভিয়াসলি, এটা তবে হওয়ার চান্সেস বেশি। এখন ধরুন আমাদের কাছে খুব উন্নত মানের পরীক্ষা টেস্ট এসে গেছে, মলিকুলার টেস্ট গুলো এসে গেছে, যেগুলো আমরা আগেই ধরতে পারি এই যে উম, যে এই পেশেন্টের মধ্যে কোন ফুড আইটেমে অ্যালার্জি আছে এবং তার মধ্যে সেই অ্যালার্জিটার কোথাও একটা বড় আকার নিতে পারবে কিনা। যেমন ধরুন হচ্ছে আমরা একটা কম যেটা হচ্ছে চিনে বাদাম অ্যালার্জি, পিনাট অ্যালার্জি, এটা কিন্তু বাইরের দেশে খুব কম। আমরা মলিকুলার টেস্ট করে আমরা দেখতে পারি যে হচ্ছে পিনাটের কোন কম্পোনেন্টে অ্যালার্জিটা ক্রস করছে। মানে 1 2 3 4 অনেকগুলো কম্পোনেন্ট থাকে, আমরা 2 নম্বর কম্পোনেন্টটা কিন্তু এটা হাইলি ডেঞ্জারাস। আমরা সেখানে বলি এই কম্পোনেন্টটা থাকলে যদি পজিটিভ থাকে তার মধ্যে একটা বড় রকম অ্যালার্জি হওয়ার চান্স খুব বেশি বেশি থাকে, আর H2 যেটা পজিটিভ হয়। এই ধরনের উন্নত মানের মলিকুলার টেস্ট গুলো আমাদের অ্যালার্জি ভ্যালুয়েশনে অনেকটা সুবিধে করে, স্ট্র্যাটিফিকেশনে সুবিধে করে, এবং পেশেন্টকে হচ্ছে সেইভাবে হচ্ছে পেশেন্টকে আমরা আমরা সেইভাবে অ্যাডভাইসেস গুলো দিই যাতে সে সতর্ক হয়ে নিজেকে কোনো একটা বড় অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে পারে। এক্স্যাক্টলি। স্যার, তার পাশাপাশি যেটা আমার দর্শক বন্ধুদের আরো একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে অ্যালার্জি কি সারে? দেখুন অ্যালার্জি হচ্ছে যখন আমরা বলি অ্যালার্জি, তো সেইটা অ্যালার্জি থেকে সারার মানেটা কিন্তু ডাক্তারের কাছে একরকম, একজন পেশেন্টের কাছে একরকম। ডাক্তারের কাছে অ্যালার্জি সারা মানে যে কোনো অসুখ সারা মানে কি, সে অসুখটার কোনো হচ্ছে কিছু যদি শরীরের মধ্যে সেটা না থাকে। অ্যালার্জি আমরা জানি যে জিন ঘটিত অসুখ, তার মানে জিন এনভায়রনমেন্টের ইন্টারাকশনে হচ্ছে সেটা হয়। তখন ইমপ্রিন্টটা জিনের মধ্যে আছে, তারপরে কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস তার মধ্যে এসে সে ডিজিজটা হয়। এখানে জিনের মধ্যে হচ্ছে ইমপ্রিন্টটা আছে, ন্যাচারালি সেটা তো সে সেটা নিয়ে জন্মেছে, সে সেটা নিয়ে মারা যাবে এবং সেটা নেক্সট জেনারেশনে পাস অন করবে। তো আমরা বলতে পারি না সেটা কিওর। আমরা তো বলি যে অ্যালার্জি কিওর হয় না, কন্ট্রোল হয়। কিন্তু একজন পেশেন্টের ক্ষেত্রে সারার অর্থটা কি? পেশেন্টের ক্ষেত্রে আমি যদি ধরুন হচ্ছে পেশেন্ট না, তো আমার মধ্যে সারা মানে অসুখটা কোনো লক্ষণ যদি আমার মধ্যে না থাকে, আমাকে যদি কোনো রেগুলার ওষুধপত্র না খেতে হয় এবং আমি আমার নর্মাল হচ্ছে হেলদি জীবনযাপন করতে পারি, সেটা আমার জন্য হচ্ছে সারা। সেটা কিন্তু সম্ভব। তার মানে এখন যে ট্রিটমেন্ট যে আছে সেইটাতে হচ্ছে সেরকম অবস্থায় এনে দেওয়া সম্ভব। এখানে পেশেন্টকে রেগুলার ওষুধ খেতে হবে না, তার সিমটম থাকবে না, সেটা নর্মাল হেলদি অ্যাক্টিভ লাইফ লিড করতে পারবে। দ্যাট ইজ ইকুয়াল টু কিওর ফ্রম দ্য পেশেন্টস পার্সপেক্টিভ। সেটা কিন্তু সম্ভব, যদিও মানে সাইন্টিফিক ভাবে সেটাকে আমরা কন্ট্রোল বলি, টোটাল কন্ট্রোল। এটা সম্ভব। তো এইদিকে যদি আমরা বলি যে অ্যালার্জি কি সেটা টোটাল কন্ট্রোল আনা সম্ভব, অবশ্যই সম্ভব। এখন যে ট্রিটমেন্ট মডালিটিস এসে গেছে এবং সেইগুলো সমস্ত ফলো করে total control আনা is very much possible for all the patients of allergic diseases. স্যার, অ্যালার্জির পেশেন্ট যারা, তাদের কি করণীয় এবং কি করণীয় নয়? দেখুন এইটা অ্যালার্জিকে যেটা আমরা বলি যে লাইফস্টাইল ডিজিজ এক ধরনের, যেমন হচ্ছে ডায়াবেটিস, হাইপারটেনশন, তারপরে হচ্ছে কোলেস্টেরল, ডিসলিপিডিমিয়া। তো ন্যাচারালি হেলদি লাইফস্টাইল যে কোনো হচ্ছে অ্যালার্জিক ডিজিজেস থেকে অনেকটাই রক্ষা করে। হেলদি লাইফস্টাইলটা কি? তারপরে রেগুলার এক্সারসাইজ, প্রপার স্লিপ, ঘুমটা অ্যাডিকুয়েট, খাবার দাবারগুলো প্রপার, ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেন অ্যাডিকুয়েট হয়, যেন আমরা সূর্য রোদ যাতে অ্যাডিকুয়েটলি আমাদের গায়ে লাগে, এবং হচ্ছে কোনো বাজে হ্যাবিট যাতে না হয়, স্মোকিং, অ্যালকোহল এসব ধরনের। তারপর একটা ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে খুব ঘন ঘন নিজের থেকে অ্যান্টিবায়োটিক খেয়ে নেওয়া। এটা কিন্তু আমাদের ফ্রেন্ডলি ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে। ফ্রেন্ডলি ব্যাকটেরিয়াগুলো কিন্তু দরকার বিভিন্ন অ্যালার্জি ডিজিজ থেকে আমাদের বাঁচানোর জন্য, তো তার করা উচিত না।
আরেকটা, সে যত বাইরে খেলবে, যত বাচ্চারা বাইরে খেলবে, মাটির সঙ্গে মিশবে, এবং হচ্ছে তার তত হচ্ছে তার মধ্যে অ্যালার্জি থেকে রক্ষা করার ক্ষমতাটা বাড়বে। সেটা তাকে করতে দেওয়া উচিত, সেটা ইম্পর্টেন্ট। এছাড়া যেটা আমরা সবসময় যেটা আমরা আমরা হচ্ছে বলি, যে হচ্ছে যে কোনো অ্যালার্জি কন্ডিশনকে সেটা যেন প্রপারলি ট্রিট করা হয়, সেটা অবহেলা যেন না করে। সিমটম অল্প হলেও সেটা চিকিৎসকের কাছে গিয়ে সেটা কারণ নির্ধারণ করে এটা প্রপার ডিউরেশনের ট্রিটমেন্ট যেন নেওয়া উচিত। তো এই সবগুলো যদি ফলো করা হয়, তাহলে ডেফিনেটলি যে কোনো অ্যালার্জি ডিজিজ থেকে আমরা নিজেকে রক্ষা করতে পারি। এবং এখন হচ্ছে আমাদের ক্লাইমেট চেঞ্জ, যে হচ্ছে পলিউশন বা অন্যান্য যেভাবে আমাদের হচ্ছে আমাদের সারা বিশ্বের ক্লাইমেটটা চেঞ্জ হচ্ছে, এখানে তো আমাদের ডাইরেক্টলি আমাদের কিছু করার নেই, করতে পারি না, কিন্তু আমার নিজেদের লাইফস্টাইলটা যদি আমরা সেভাবে হেলদি করে দিই, আমরা নিজে আমাদের থেকে অনেকটাই হচ্ছে বাঁচিয়ে রাখতে পারি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি দর্শক বন্ধুরা, আমি মোটামুটি ভাবে আপনাদের যে সমস্ত প্রশ্নগুলো ছিল সেই সমস্ত প্রশ্নগুলোকে একসঙ্গে করে একটা বিষয়গুলো, যে বিষয়গুলো নিয়ে আপনারা জানতে চেয়েছিলেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর স্যারকে দিয়ে দেওয়াতে পেরেছি। তো এরপরেও যদি কোনো প্রশ্ন বাকি থেকে থাকে, সেই প্রশ্নগুলো আপনারা আমাকে পাঠান। আমি নিশ্চয়ই এরকমই একটি অনুষ্ঠানের মাধ্যমে আবারও আপনাদের প্রশ্নের উত্তর স্যারের কাছ থেকে জেনে নেব এবং আপনাদেরকেও জানিয়ে দেবো। স্যারকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনারা সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার। নমস্কার।